আসসালামু আলাইকুম। শুরু করছি এক সমুদ্র প্রেম পর্ব ২। লিখেছেন নুসরাত সুলতানা সেজুতি। আমজাদের দোলায়মান পৃথিবী আরও নড়বড়ে হলো। স্বস্তির তলোচনে বিহ্বলতার চিহ্ন বসল এসে। পিউ কাঁদছে। কি মায়াবী কান্না তার! থেমে থেমে জড়ালো স্বরে বলছে, সেদিন যখন তুমি বললে আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেবে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমি ধূসর ভাইকে খুব ভালোবাসি আব্বু। ওনাকে ছাড়া অন্য কারো বউ হব এমনটা আমি স্বপ্নেও ভাবতে পারি না। তাই ভালো মন্দ, উচিত অনুচিত নিয়ে আমি কিচ্ছু ভাবতে পারিনি। আমার মাথায় কিচ্ছু আসেনি তখন। শুধু ভাবছিলাম তোমাকে কি করে রাজি করানো যায়, কি করলে ধূসর ভাইকে রাজনীতি ছাড়তে হবে না, কি করলে তুমি সব মেনে নেবে। তাই ঝোঁকের বশে এমন ভুল করে ফেলেছি আব্বু। এই নিয়ে তোমার যা ইচ্ছে শাস্তি দাও, আমি মাথা পেতে নেব। তাও এমন মুখ ফিরিয়ে থেকো না। আমজাদের পৌরগতর বিস্ময়ের তোড়ে কেমন থরথর করে উঠল। মেয়েটাকে এমন ব্যাকুল হয়ে কাঁদতে দেখেননি কখনো। ওর কান্না এক একটি কথা সব কেমন জট পাকিয়ে ঘুরে চলল মাথায়। পিউ তাকে ভালোবাসে, তিনি জানেন, কিন্তু তার মাত্রা এত গভীর, এতটা ভদ্রলোকের অভিমানের পোক্ত বেড়িতে টান পড়ল, চোখ দুটো ভিজে উঠল জলে। পিউ তখনও বলছে, বিশ্বাস করো আব্বু, এসবে ধূসর ভাইয়ের কোনো দোষ নেই। উনি তো কিছু জানতেনই না। যখন শুনলেন আমি সুইসাইড করতে গিয়েছিলাম, তখন তিনিও তোমার মতো খুব রেগে গিয়েছিলেন। আমাকে শাস্তি দিতেই তো সবার সামনে কথাটা বলে দিলেন ওভাবে। ওনার কোনো দোষ নেই আব্বু, সব দোষ আমার। অন্যায় যা করেছি আমি করেছি। তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু ওনাকে ভুল বুঝো না। মানুষটা তোমার মতো আমাকে ভীষণ ভালোবাসেন। তিনি আমার ক্ষতি হবে এমন কিছু কখনো চাইবেন না আব্বু। বিশ্বাস করো, একটু বিশ্বাস করো আমায়। পিউয়ের কান্না ঝরঝরে বৃষ্টির মতো, যা সোজাসুজি আরশালো আমজাদের লুকিয়ে রাখা কাদামাটির মতো নরম মনের উপর। তার মেয়ে গুছিয়ে মিথ্যে বলতে পারে না, আবার যেখানে তাকে ছুঁয়ে আছে সেখানে তো কখনোই নয়। ভাবলেন, তবে কি সত্যি এসবে ধূসরের হাত ছিল না? আমি রাগের মাথায় বেশি বেশি ভেবে ফেলেছি। আমজাদের আক্ষেপ হলো নিজের কাজে। প্রহিত শ্বাস ফেললেন এক চোট। পিউয়ের হেঁচকি উঠেছে। দরজার ওপাশে দাঁড়িয়ে আছেন মিনা। মেয়ের করুণ দশায় আঁচলে মুখ চেপে কাঁদছেন তিনিও। মাঝে মধ্যে মনটা ফুঁসে উঠছে স্বামীর প্রতি। এরপরেও কি পাষণ্ড লোকটার মন গলবে না, বিশ্বাস করবে না কিছু? তখনই আমজাদ মেয়ের কাঁধে হাত রাখলেন। কান্না থামিয়ে মাথা তুলে চাইল পিউ। বাবার স্বর্ণরম ওঠো। দুই বাহু ধরে ওকে তুললেন আমজাদ। ভেজা চোখ মুছিয়ে বুকে টেনে নিলেন, গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, এত কাঁদতে হবে না, বাবা তোমাকে মাফ করে দিয়েছে। মিনা হাঁপ ছাড়লেন, মুচকি হাসলেন সজল চোখে। কিন্তু পিউয়ের হাঁসফাঁসে চিত্তে ভাটা পড়েনি। জিভে ঠোঁট চুবিয়ে উসখুসে মনে দখল আনতে চাইল, হলো না। মুখ ফসকে বেরিয়ে এলো, আর ধূসর ভাইকে? আমজাদ চুপ করে রইলেন। সময় গেলেও উত্তর এলো না। পিউ মর্মাহত হয়। এত কিছু বলার পরেও বাবা বুঝলেন না। তাহলে আর কি করবে সে? আমজাদ ওকে ফের খাটে এনে বসালেন। ভাতের থালাটা নিয়ে বসলেন সামনে। তরকারি দিয়ে মাখতে মাখতে বললেন, দুপুরে খাওনি তাই না? নাও, হাঁ করো। পিউয়ের খিদে নেই। গলবিলে একটা ভারী কিছু পড়ে আছে হয়তো, যা ঠেলে সামান্য দানা পানিও নামতে চাইছে না। তবে গতকাল আর আজ সকালে মারিয়া ও পুষ্প দুজনেই এসেছিল। কত জোরাজুরি করে খাইয়েছে তাকে। পিউ খেতে চায়নি। বড় বোনের মুখের উপর তো আর মানা করা যায় না। অনীহাতেও খাবার মুখে তুলেছিল তাই। অথচ এখন সেটুকুও ইচ্ছে নেই। বাবার ভেতরে কি চলছে? ধূসর ভাই যে কিছু করেননি, এটা কি বিশ্বাস করেছেন? পিউয়ের শ্বাসনালী হতে ফ্যাঁসে দম ছুটে এলো ফের। চিন্তায় অস্থির সে। আমজাদ ভাতের লোকমা মুখের সামনে ধরলে আর না করা গেল না। অনিচ্ছায় হাঁ করল বেচারি। মিনা এসব দেখে প্রশান্ত শ্বাস ফেললেন। যাক, একটা ব্যাপার অন্তত মিটল। ঠিক তখনই কলিং বেল বাজে। ওপাশ হতে ছুটে আসে আধো প্রফুল্ল স্বর, ও বড় মা, পিউ-পু।
দরজা খোলো, আমি চলে এসেছি। ভদ্রমহিলার মুখটা চকচকিয়ে উঠল। রাদিফের গলা, এর মানে জবা ফিরেছে রাঙামাটি থেকে। চোখ মুছে ব্যস্ত ছুটলেন রমণী। তিনি নিশ্চিত এরপর সব ভালো হবে। বাতাসে ভেসে বেড়ালো মুখের সনীল সময়ের সাথে ধূসর পিউ এক হবে, এবার হবেই। হিমেল হাওয়ায় প্রকৃতির এক নতুন নিঃশ্বাস বইছে। নিস্তব্ধতায় বাহিরে থেকে ভেসে আসছে টুপটাপ জল পতনের শব্দ। কাছে পিঠে কয়েকটা ব্যাঙ ডাকছে হয়তো। এক ঝাঁক ঝিকঝি পোকার সাথে সুর মিলিয়েও নৈসর্গিক কোলাহল শূন্যতার সীমা ছাড়ানো গেল না। আমজাদ অদূর হতে চোখ সরিয়ে আনলেন, ফেললেন গোলাকার দেওয়াল ঘড়ির উপর। রাত 12টা ছাড়িয়েছে। মিনা ঘরে আসেননি এখনো। রান্নাঘরে কি এত কাজ তার? আমজাদ বুঝতে পারেন এসব আসলে কাজ নয়, তার মুখোমুখি না হওয়ার অজুহাত। এত বছর ধরে সংসার করেছেন, এইটুকু না বোঝার মতো বোকা তিনি নন। ভদ্রলোক এক টুকরো পোড়া শ্বাস ফেললেন। বক্ষপট আফসোসে চৌচির হয়ে যাচ্ছে। রাগের মাথায় সবার সামনে মিনাকে যা তা বলে ফেলেছেন গতকাল। নিশ্চয়ই ভীষণ কষ্ট পেয়েছে। কেন যে তিনি মেজাজের রাশ টানতে পারেন না। আমজাদ এবার চাইলেন বাইরে গিয়ে মিনাকে টেনে ঘরে নিয়ে আসতে গেলেন না। কোনো এক সংকোচরে বেরিতে শরীরটা আটকে রইল এখানে। তখনই কক্ষে ঢুকলেন মিনা বেগম। নরম পায়ের শব্দে ফিরে চাইলেন তিনি, কিন্তু ওই যে গম্ভীরতা, ওইটুকু মারিয়ে আর কথা বলা হয় না। মিনা হয়তো আশাও করেননি তিনি কিছু বলবেন। নিজের রোজকার কাজে ব্যস্ত হলেন চুপচাপ। বিছানা ঝাড়লেন, বালিশ ঠিকঠাক করলেন, মশারি টানালেন। বারান্দার দরজা আটকে জানালার এক পাশের কপাট খোলা রাখলেন শুধু। পুরোটা সময় শুধু উসখুস করে গেলেন ভদ্রলোক। কোত্থেকে যে কি শুরু করবেন, কিভাবে করবেন, স্ত্রীর মনোযোগ পেতে গলা ঝাড়লেন তিনি। মিনা ফিরে চান মনে পড়েছে এমন ভঙ্গিতে বললেন, আপনার প্রেশারের ওষুধটা মনে করে খেয়েছিলেন? রাতে না খেয়ে আবার ঘুমাতে পারবেন না। আমজাদের ভেতরের সবটা আক্ষেপে ভরে গেল এবার। মিনা তার দেখা শ্রেষ্ঠ বউ, যে রমণী বিয়ের পর দিন থেকে তার খুঁটিনাটি যত্নেরও সামান্যতম গাফিলতি করেননি। উচ্চবাচ্য যে বহুদূরের কথা, সবসময় স্বামীকে মাথার তাজ বানিয়ে রাখা নারী মিনা। কিন্তু আমজাদ, তিনি কি স্ত্রীর যোগ্য সম্মানটুকু দিতে সফল হয়েছেন? না, তাহলে তো আর এক ঘর মানুষের সামনে ওভাবে কথা বলতেন না কখনো। মেয়ের উপরের রাগ এই কোমলমতির উপর বর্তানোকে কি সম্মান বলে? দেওয়া নেওয়ার এই খাতাতে আমজাদের দিক থেকে তাহলে অনেকটা গরমিল রয়ে গেল না? ভদ্রলোক আর নিজেকে ধরে রাখতে পারলেন না। আস্ত কয়েক পা ফেলে স্ত্রীর পাশে গিয়ে দাঁড়ালেন, কণ্ঠ মোলায়েম। রাগ করেছ? মিনা হাস্যহীন চেহারায় ঘুরে চাইলেন রমণী। স্বামীর মুখাবয় স্পষ্ট উদ্বেগ। হাসলেন মিনা। ছোট্ট শ্বাস ফেলে বললেন, না, আমার মতো তুচ্ছ মানুষের আবার রাগ আছে নাকি? ওসব তো আপনাদের মানায়। আমজাদ পরিতাপে নিঃশেষ হয়ে বললেন, আমি দুঃখিত, ওই সময় মাথা ঠিক ছিল না। কি বলতে কি বলেছি নিজেরই মনে নেই। জানি তুমি কষ্ট পেয়েছ। কি বললে কষ্টটা কমবে বুঝতেও পারছি না। সরি বলবো নাকি এখনকার ছেলেপেলেদের মতো এক প্লেট ফুচকা খাওয়াবো বলো তো? মিনার হাসি পেল। আমজাদের শেষ কথাটা বেশ বোকা বোকা লেগেছে। সারাদিনের অভিমানের বরফ এইটুকু তাপে গলে জল হলো। এবার ভদ্রলোকের গলার স্বর নরম হলো আরও। ফের বলল, আমাকে তুমি না বুঝলে কে বুঝবে বলো? মেজাজ নিয়ন্ত্রণে রাখতে পারি না আমি। চেষ্টা করি, হয় না। আসলে যখন জানলাম মেয়েটা সুইসাইডের ভান করছিল, তখন আমি নিজের মধ্যেছি। মিনা আটকে দিলেন মাঝপথে। বললেন, ঠিক আছে, এত ভেঙে চুরে বলতে হবে না। আপনাকে আমি চিনি। আপনার উপর রাগ করে থাকার সাধ্য আমার আছে? ছাড়ুন ওসব, যা হওয়ার হয়েছে। তখন একটু অভিমান হয়েছিল। কথার মাঝে আমজাদ আস্তে ধীরে হাতটা ধরলেন। থামলেন মিনা। তিনি শুধালেন, এখনো আছে? ভদ্রমহিলার সুকোমল গালজোড়ায় একটু লজ্জা দেখা গেল, যেন অল্প বয়সের সেই স্বামীর হাত ধরার রসিকতা। মৃদু হেসে মাথা নাড়লেন দুপাশে। এতক্ষণে স্বস্তি পেলেন আমজাদ। মৃদু কণ্ঠে বললেন, আমি ওষুধ খাইনি। কপাল কুঁচকে তাকালেন মিনা।
খাননি কেন? ভদ্রলোকের সরল স্বীকারোক্তি। তুমি হাতে তুলে না দিলে ওষুধে কাজ হবে না। মিনা হেসে ফেললেন। বয়স পেরিয়েছে, চুল পেকেছে কগোছা, অথচ চামড়ার ভাঁজে আটকে পড়া হাসিটা এখনো ভোরের অপেক্ষায় থাকা ফুলের কুঁড়ির ন্যায় তরুণ। সূর্যের প্রথম আলোয় যা ধীরে ধীরে প্রফুল্লিত হয়। কি যে বলেন না আপনি! বুড়ো বয়সে এসব শুনতেও কেমন লাগে। দাঁড়ান, দিচ্ছি ওষুধ। ড্রয়ার খুলে ওষুধ আর টেবিল থেকে পানি নিয়ে স্বামীকে এগিয়ে দিলেন তিনি। পিউ সহসা সরে এলো এপাশে। এতক্ষণ অশান্তিতে কাতরানো মনটায় এক পশলা বৃষ্টি নেমেছে তার। বাবা মায়ের এই সুন্দর মুহূর্ত দেখে মুচকি হাসলো মেয়েটা। পিউয়ের চোখে বাবা স্বামী হিসেবে সেরা। সেই ছোট থেকেই তো দেখছে বাবার ওপর গরু ভাব রইলেও মাকে ছাড়া তার একদণ্ড চলে না। আচ্ছা, ধূসর ভাইও কি এমন হবেন? সেরা প্রেমিক পুরুষরা কখনো সেরা স্বামী হয়েছে? পিউ থমকে দাঁড়ালো হঠাৎ। ভেংচি কেটে ভাবলো, সেরা প্রেমিক না চাই। গোটা একটা দিন কেটে গেল, ওর কোনো খোঁজই নিল না। পিউ খেয়েছি কি খাইনি, মরেছে না জীবিত, নিষ্ঠুর। কিশোরীর রাগ পাথরের মতো ভার নিয়ে বুকে গেড়ে বসলো। ভীষণ অভিমানে ফুঁসে ওঠার প্রয়াস চালালো অন্তঃপট। হলো না, পারল না সে। কদিনের ভালোবাসাবাসিতে ধূসর এমন প্রখর জাদু করেছে যার তুখুর তাপে পুড়ে যাচ্ছে পিউ। ও বাবার কাছে ফোন চাইতে এসেছিল, সেবার তো বাবা রেগে মেগে নিয়ে গেলেন ফোনটা। এখন যদি দেন, কিন্তু এই মুহূর্তে মনে হলো নেওয়ার দরকার নেই, থাকুক বাবার কাছে। না হলে কখন নিষ্পিষে আঙুলগুলো ওই পাষাণ্ড মানবকলে কল করে ফেলবে। পিউ কিচ্ছু করবে না, দেখবে সেই মানুষটা কতদিন কথা না বলে থাকতে পারে এভাবে। মনের টান থাকলে আসবে। পিউ আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছে। কদিনের নির্ঘুম রজনী বিদায় নিয়েছে কিনা। এখন মোটামুটি নিশ্চিন্ত মাথাটা। বাবার রাগ পড়ে গেছে, এবার তাকে সবকিছু আরামসে বোঝানো যাবে। রেগে মেগে বিয়ে না দিয়ে আস্তে ধীরে আয়োজন করতে বলবে ধূসর ভাইয়ের সাথে সব মিটিয়ে নিতে। জবা ঘরে এলেন সে সময়, হাতে নাস্তার প্লেট। পিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভবিষ্যৎ নিয়ে ভাবছিল। তিনি বললেন, উঠে গেছিস? আমি আরও ডাকতে এলাম। নে, নাস্তা এনেছি, চটপট হাত মুখ ধুয়ে আয় তো। পরোটা আবার ঠান্ডা হলে খেতে ভালো লাগে না। পিউর টেবিল অগোছালো ছিল। নাস্তার ট্রেটা রেখে সেসব গোছাতে হাত লাগালেন তিনি। সপ্তাহখানেক রাঙামাটি ঘুরে আসায় বিগত দিনগুলোর তুলকালাম নিয়ে কিচ্ছু জানেন না জবা। পিউ সবসময় যে প্রশ্ন করে মুখ থেকে সেটাই বেরিয়ে এলো। আব্বু উঠেছে ছোট মা? হ্যাঁ, ভাইজান তো সেই কখন উঠলেন, হাঁটতে বেরিয়েছেন। এখন তো ফেরারির সময় হয়ে গেল। পিউর কপালে ভাঁজ বসলো। হাঁটতে বেরিয়েছেন কেন? অফিসে যাবে না কি বার আজ? কেন শুক্রবার? মেয়েটা মাথায় বোম পড়ল, চোখ দুটো প্রায় ঠিকরে আসার দশা। আজ শুক্রবার? বাবা বেরিয়েছেন, ধূসর ভাইও তো বের হন জগিংয়ে। দুজন মুখোমুখি হলে আবার একটা লঙ্কা কাণ্ড বাঁধবে না তো? সেদিন ধূসরের সাথে বাবার সেই অদম্য লড়াইয়ের দৃশ্য ভেবেই পিউয়ের নিঃশ্বাস বেড়ে গেল। হায় আল্লাহ, এখন যদি ফের ঝামেলা বাঁধে কি হবে? কে থামাবে? আমজাদ শিকদার টানা 1.5 ঘন্টা হেঁটেছেন। পিউকে আজ ইচ্ছে করে সাথে আনেননি। ওভাবে হাতটা কাটলো, ক্ষত শুকায়নি এখনো। কদিনের কান্নাকাটিতে চোখ মুখও দেবে গিয়েছে। এখন একটু আরাম করে ঘুমাক। বয়স যতটুকু সায় দিল হাঁটলেন তিনি। ভোরবেলায় এইটুকু হাঁটাহাঁটিতেই শরীর বেশ ঝরঝরে লাগে। সব শেষ করে বাড়ির পথ ধরলেন আবার। বাইরে তখনও ভালো করে আলো ফোটেনি। গাছের ডগা, ঘাসের বুকে ঝকঝক করছে বর্ষার ছাট। পিচের ছোট ছোট গর্তের ভেতর পানি জমে আছে। অপরিষ্কার জলেও বিশাল আকাশটা মুখ তুলে চেয়ে আমজাদ হাঁটতে হাঁটতে বারবার চারপাশে দেখছিলেন। চাউনিতে হন্যে ভাব, নীরবে খুঁজছেন কাউকে। হয়তো প্রকৃতি বুঝে নিল সে কথা। অদূর হতে ধূপধাপ গেটসের আওয়াজ ভেসে এলো তখনই। ভদ্রলোক ফিরে চাইলেন চকিতে। ধূসর ছুটে আসছে গতির তালে। শক্ত
বাইসেপ চিরে ঘাম বইছে তার। ভোরের আলোয় শ্যামলা মুখ চকচকে, ছোটার তোড়ে পিচের বাঁকে লেগে থাকা জল ছিটে উঠেছে কখনো। আমজাদ থামলেন, নিষ্পলক দেখে গেলেন দৌড়ে আসা যুবকটিকে। তীক্ষ্ণ চোখের ভাঁজে কি সুদৃঢ় লক্ষ্য, ধূসর শ্যামলা রঙের, অথচ তার চমৎকার ব্যক্তিত্ব পুরুষালী সৌম্যভাব বাড়িয়েছে শতগুণ। ছেলেটার ছোটবেলা তো আমজাদের সাথে কেটেছে, পাক্কা 8 বছর। কাঁধে চড়িয়ে কত দিকে ঘুরেছেন, বাজার করেছেন, পার্কে নিয়েছেন। পিউ আসার আগ অব্দি সন্তানের জন্য সুপ্ত হাহাকারটা তো আমজাদের ধূসরকে পেয়েই মিটেছিল। ধূসর যখন আস্তে আস্তে বড় হলো, সবাই বলতো আমজাদের প্রতিচ্ছবি। সেই রাগ, সেই অদম্য জেদ। ধূসরের হঠাৎ চোখ পড়ল চাচার দিকে। আমজাদ ওকে খুব মনোযোগ দিয়ে দেখছেন। ছেলেটার তামাটে কপালের ভাঁজ পড়ল অমনি। প্রথমে এড়িয়ে যাবে ভাবলেও থামলো এবার। সালাম দিয়ে বলল, কিছু হয়েছে? আমজাদের ভ্রু দুটো কপাল ছাড়িয়ে যায়। আগে তো দেখা হলে ফিরেও তাকাতো না, এখন সালামও দিচ্ছে। বাবা, আচ্ছা, গিরগিটি ছেলে তো। মেয়ে নেওয়ার জন্য মুহূর্তে পোল্টি খেয়ে ফেলছে। তবে এতে একটু সুবিধেই হলো। ভদ্রলোক চাইছিলেন কথা বলতে, কিন্তু সম্পর্কে তিনি গুরুজন। হাঁটুর বয়সী ছেলের সাথে তো আর আগ বাড়িয়ে মেলামেশা করা যায় না। গলার স্ট্রেস কাটাতে কাশলেন একটু। চোখ মুখ গম্ভীর করে বললেন, না, কি হবে, এমনি দাঁড়িয়ে আছি। তা তুমি বুঝি বাসায় ফিরছিলে? হ্যাঁ। এরপর কি বের হবে না ছুটি? ধূসরের হাবভাবে মনে হচ্ছে কিছুই হয়নি। পরশুদিন যে দুজনের মধ্যে একটা ঘূর্ণিঝড় বয়ে গেল, কথাবার্তায় তার চিহ্ন মাত্র নেই। যাক, ভালোই হয়েছে। আমজাদ জিভে ঠোঁট ভেজালেন। কথা খুঁজছেন নীরবে। কোত্থেকে শুরু করবেন প্রস্থখানেক দ্বিধা মনে। তক্ষুনি প্রস্তাব ছুড়ল সে, চা খাবেন বড় আব্বু? আমজাদ বিস্মিত হন, চাইলেন সতর্ক চোখে। নিশ্চিত হতে শুধালেন, হ্যাঁ, চা? এখন মানে কোথায়? আসুন। ধূসর হাঁটা ধরল, যেন নিশ্চিন্ত আমজাদ পেছনে আসবেনি। ভদ্রলোক দোনামোনা করে এগুলেন সাথে। জিজ্ঞেস করলেন, তুমি বাইরের চা খাও? খাবো না কেন? এমপি হওয়ার আগে আমি এই এলাকার ছেলে। উত্তর শুনে প্রসন্ন হলেন তিনি। উষ্টপুটে একটুখানি হাসির দেখা মিলল না। ছেলেটার অহংকার তেমন নেই, শুধু মেজাজ খিচড়ে গেলে নিজের মাঝে থাকে না। এই বদ্ধভ্যেস অবশ্য তারও পরতে আছে। তবে আফতাব খুব ঠান্ডা মাথার মানুষ, বিচক্ষণ, সহজে রেগে যান না। জীবনে তিনি রেগেছিলেন সেই একবার, আর তাতেই বাবা। আমজাদ দীর্ঘশ্বাস ফেললেন। ভোর হওয়ায় এখনো রাস্তাঘাটে মানুষ তেমন নেই। সবে কয়েকটি টঙের ঝাঁপ খোলা হয়েছে। তার একটা দোকানে এসে থামল ধূসর। এটা ওদের বাড়ির গলিতেই। বেঞ্চে বসেছিল 2-3 জন। ধূসরকে দেখে সবাই চট করে উঠে দাঁড়ালো। সালাম ঠুকে গদগদ হয়ে পড়ল আলাপ পরিচিতায়। দোকানিও সবেগে উঠে এলেন। গলার গামছা দিয়ে ব্রেঞ্চটা ঝেড়ে ঝুড়ে বললেন, ভাই বসেন। কি খাবেন, চা দিমু? ধূসর বসেনি, শুধু বলল, 2 কাপ রং চা, একটা চিনি ছাড়া দেবে। আমজাদের চেহারা টান হলো। অবাক হয়েছেন খুব। তার যে ডায়াবেটিস আছে ধূসর সেটাও জেনে আবার মনেও রেখেছে। ভদ্রলোকের চেয়ে থাকার মাঝেই বলল সে, বসুন। ঠোঁটের মুগ্ধতার হাসিটা চাপা দিয়ে বসলেন তিনি। এর মাঝে দোকানি চা নিয়ে এলেন, সাথে বিস্কুটও আছে। ধূসর তখনও দাঁড়িয়ে। আমজাদ বললেন, দাঁড়িয়ে আছো কেন, বসো। এক কথায় বসল সে, যেন শোনার অপেক্ষায় ছিল এতক্ষণ। ভদ্রলোক ভ্রু উঁচিয়ে বললেন, বাব্বা, বলা মাত্র বসলে? তাহলে শুধু দাঁড়িয়েছিলে কেন? ধূসরের মাঝে ভনিতা নেই, ফটাফট বলল, আপনাকে তো বিশ্বাস নেই। বলার আগে বসলে আবার একটা ছুতো বের করতেন। তারপর সেই এক কথা, আপনার মেয়েকে আমায় দেবেন না। এক জিনিস আর কতবার ভালো লাগে। মুখের উপর স্পষ্ট জবাবে হতবুদ্ধি হয়ে গেলেন আমজাদ।
প্রকাণ্ড ভ্যাবাচেকার ছাপ বসলো মুখে। চাচার এই হতভম্ব নিয়ে ধূসরের উৎসাহ নেই। সে তার মতো নিশ্চুপ কাপে চুমুক দিল। ভদ্রলোক আর কথা বাড়ালেন না, চা শেষ করে উঠে দাঁড়ালেন। সাথে টাকা নিয়ে আসেননি, কিন্তু ধূসর বাচ্চা ছেলে হয়ে বিল মিটাবে কেন? বললেন, শোনো, চায়ের পয়সা আমি বিকেলে দিয়ে যাব, কত হয়েছে লিখে রাখো। দোকানি বললেন, লাগবে না চাচা, ভাই তো আমাগো নিজের মানুষ। আপনি আরেক কাপ খাবেন? আমজাদের খিটখিটে মেজাজে আগুনের এক চামচে খাঁটি ঘি পড়ল। রাগটুকু গিলে ফেলল, তাও গম গম করে বললেন, না, এত খাতিরের দরকার নেই। কে তোমাদের ভাই সেসব জেনে আমার কি লাভ? টাকা বিকেলে দেব, যখন বলেছি বিকেলেই দেব। দোকানি ফের কিছু বলতে চাইলে চোখের পাতা পেলে চুপ থাকতে ইঙ্গিত করল ধূসর। লোকটা আর কথা তুললেন না, ঘাড় কাত করলেন। আচ্ছা, আমজাদ কি বোকা? ইশারাটুকু তিনি স্পষ্ট দেখেছেন। বিত স্পষ্ট শ্বাস ফেললেন একচোট। ধূসর তার ভাইয়ের ছেলে, সেই সুবাদে এখন ফ্রিতে চা বিস্কুট খাওয়াতে চায় সবাই। যখন মেয়ের জামাই হবে তখন না জানি কতটা বাড়াবাড়ি করবে। এসব তোষামোদ তো তার পছন্দ নয়, তবে এগুলো থেকে সে নিস্তার পাওয়াও উপায় নেই। কোন মুসিবত যে আল্লাহ লিখলেন কপালে? ভদ্রলোকের প্রশ্নের উত্তর তৎক্ষণাৎ বাতাসে ছুটে এলো। অহেতুক নজর গিয়ে পৌঁছালো ব্রেঞ্চে বসা এক তামাদ্র পুরুষ পানে। পায়ের উপর পা দুলে চুমুক দিচ্ছে চায়ে। কে যেন কানে কানে বলল, সেই মুসিবতের নাম ধূসর মাহাতাব। যা চাইলেও আপনার পিছু ছাড়বে না শিকদার বাবু। আপনার মেয়েকে তো আরও আগে না। পিউয়ের মন খারাপ, ফর্সা গাল দুটোতে এক প্রস্ত বিষণ্ণতা নেমেছে। আজ ঠিক কাটাই 1.5 দিন হবে ধূসরের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি, না ওই ভরাট স্বরের একটি বাক্য শুনেছে। কি পাষাণ মানুষ! একটা ভুল না হয় করেই ফেলেছে পিউ, তাই বলে এমন গো করে বসে থাকবে? গো ধরে বসে থাকতে হবে সবার সামনে? অমন ফাঁসিয়ে দিয়েও শান্তি পায়নি ধূসরের। এত রাগ হঠাৎ কোত্থেকে আমদানি হলো? মেয়েটা ভেবে পাচ্ছে না। সেই তো প্রথমে রুমে এসে চুমু খেতে যাচ্ছিল, তারপর ইকবাল ভাই মাঝে এসে পড়লেন। সে যাই হোক, যে মানুষটা চুমু খাবে বলে কাছে এসেছিল একই দিনে তার উপর রূপ বদলে তোর কি সহ্য করা যায়? পিউ মনমরা হয়ে আঙুলের ব্যান্ডেজটাকে দেখলো এক পল। এত দাবিয়ে কেটেছে, এখনো ঠিক হয়নি। সে ফোঁস করে শ্বাস ফেলার মাঝে সিঁড়িতে কারো চপল পায়ের শব্দ পাওয়া গেল। পিউ জানে এটা কে। এ বাড়িতে এমন হুটোপুটি করার লোক একজনই আছে। রাদিফ ঝড়ের মতো ছুটে এসে বসলো পাশে। হাতে বিশাল সাইজের 3খানা পিৎজার প্যাকেট দেখে অবাক হলো পিউ। কপাল কুঁচকে বলল, পিৎজা কে দিয়েছে? রাদিফ শ্বাস তুলছে, হাঁপাতে হাঁপাতে বলল, ধূসর ভাই। ওর কণ্ঠস্বর শৃঙ্গে। কেন দিয়েছে? তা জানি না, একটু আগে বাড়িতে ফোন করে বলেছে আমাকে পাঠাতে। যাওয়ার পর রাস্তায় দেখা হলো, তারপর ধরিয়ে দিল এসব। বলল ঠান্ডা হওয়ার আগেই যেন তোমাকে দিয়ে দিই। পিউয়ের বিশ্বাস করতে সময় লাগলো। ধূসর ভাই হঠাৎ পিৎজা পাঠাবেন কেন? রাদিফের ধৈর্য নেই। প্যাকেটের পিন ছোটালো সবেগে। একটা স্লাইস কেন? রাদিফের ধৈর্য নেই। একটা স্লাইস তুলে বলল, নাও খাও। পিউ মুখটা ঘুরিয়ে নিল। তুই খা। আমি একা কি করে খাবো? ভাইয়া বারবার বলে দিয়েছে তোমাকে নিয়ে খেতে। তুমি খেতে না চাইলে জোর করে খাওয়াতে। আমি কিন্তু ভাইয়ার কথার অবাধ্য হতে পারবো না, জোর করব। পিউ সরু চোখে ফিরল। এত ভাইয়া ভাইয়া করছিস কেন? তোর কাছে আগে কে শুনি? উনি না আমি? ছেলেটা অবিলম্বে বলল, যে বড় সে। তুমি আমার বড়, ধূসর ভাই তোমারও বড়। বড় মিলিয়ে সবার বড়র কথা ফেলা ঠিক না, বেয়াদবি হবে। খাও না পিউ প্লিজ।
বলতে 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 রাদীপের চোখ পড়ল প্যাকেটের এক কোণে আরও একটা কি। পিউ চাইল সেদিকে। সাদা কাগজের মতো কিছু একটা ভাঁজ করে রাখা। রাদীপ ধরতে গেল, তুরন্ত ছোঁ মেরে নিয়ে নিল সে। ছেলেটা ভড়কে বলল, কি হলো? ওটা কি? পিউ নিজেও জানে না, কিন্তু কেন যেন মনে হলো এই কাগজ শুধু ওর জন্য এসেছে। বলল, তোকে এত জানতে হবে না, খা চুপচাপ। রাদীপ আর ঘাটল না। পিৎজা দেখে তার জিভে জল টলমল করছে। ঘাড় নেড়ে খাওয়ায় মন দিল। ওপাশ ঘুরে চিরকুটের ভাঁজ খুলল পিউ। প্রথম কাগজের ভেতর থেকে আরেকটা ছোট্ট কাগজ টুপ করে পড়ল নিচে। পিউ ছোটটাই হাতে তুলল আগে। টের পেল বুক কাঁপছে এখন, উত্তেজনায় ঘাম জমেছে নাকের ডগায়। ঠিক সদ্য প্রেমে পড়া কিশোরীর প্রেমপত্র পাওয়ার অনুভূতির মতো স্পষ্ট সেসব কাগজে ছোট্ট পরিপাটি বর্ণে লেখা, আমার হৃদয়টা কেটে শান্তি হচ্ছে না, আবার হাত কেটেছিস। ঠিক এই দুটো লাইন, তারপর আর একটা কথাও নেই। এইটুকুতে কি আছে জানা নেই। অথচ হেসে ফেলল পিউ। তারপর বড় কাগজটা তুলল। একই হাতে লেখা, এই ভূখণ্ডের কোনো একটি মানুষের পৃথিবী তুই, তার প্রাণ সঞ্চালনের পথ্য তুই তার রোগ সরানোর জড়িবুটি একমাত্র। একবার ভেবে দেখেছিস তোর কিছু হলে তার কি হবে? পিউ লেখাটা বারবার পড়ল, একবার দুবার করে করে আরও কয়েকবার। বুঝতে পারল অভিমানে সে উত্তপ লাভাটা এতক্ষণ ঘোল হয়ে ঘুরছিল বুকে। সহসা মিটে গেল সেটা। আকাশে চিরে বৃষ্টি নামার মতো জলের আসান্দে ভরে উঠল মনের ধার। ধূসর ভাই এমনই জাদু, যে জাদুর জোরে পিউর হাসি কান্না অনুভূতি সব নিয়ন্ত্রণ হয়। এই যে তার বিষণ্ণ চেহারা আর নেই, না আছে সামান্য একটু মন খারাপের ভার। আচ্ছা, কারো ভালোবাসায় এতটা জোর থাকে? মেয়েটার ঘোর ভাঙল রাদীপের কথায়। খেতে খেতে বলছে, ধূসর ভাই তোমাকে চিঠি দিয়েছে, তাই না? পিউ চট করে ফিরল, সরু চোখে বলল, তুই কি করে বুঝলি? দাঁত মেলে হাসল সে। বোঝালো, ও বয়সে ছোট হলেও বুদ্ধিতে পাকা। হঠাৎ নিচ থেকে পিউর নাম ধরে ডাকলো কেউ। ছাদের রেলিং ধরে উকি দিল মেয়েটা। গেইটের ওপাশ হতে হাত নাড়ছে তানহা। পিউ আনন্দে ঝলমলিয়ে উঠল, স্ফূর্ত কণ্ঠে বলল, উপরে আয়, উপরে আয়। তানহা গেট খুলে ঢুকছে। তবে তার উপরে আসা অবধি রাদীপ অপেক্ষা করতে পারল না। ব্যস্ত উঠে দাঁড়ালো। আমি যাই, নিয়ে আসি গিয়ে বলেই দমকা হাওয়ার মতো নেমে গেল দৌড়ে। তানহাকে রাদীপ বেশ পছন্দ করে, তাই এত লাফালাফি। পিউ সেদিকে থেকে চোখ সরিয়ে চিরকুটে এনে ফেলল। লেখাগুলোর গায়ে হাত বুলালো অনেকবার। ধূসর ভাই হাত কাটার খবর জানেন, মানে আড়াল থেকে ঠিকই ওর সব খোঁজ রাখছেন, কিন্তু তা কি করে হচ্ছে? তিনি না ফোন করেন, না কেউ বাড়িতে যায়। রাদীপরা এলোই কাল রাতে। পিউ ভাবতে গিয়েও সতর্ক হলো। মনে পড়ল মারিয়ার কথা। দুদিন যাবৎ সে যে পুষ্পকে নিয়ে এ বাড়ি আসা যাওয়া করছে, এর মানে খবরগুলো তারই দেওয়া। কি সাংঘাতিক! জনজীবনের ঘটনাচক্র স্থির শান্ত এখন। মোটামুটি সবার সকল মনোমালিন্য একটা বিস্তর ইতি টানার পথে। আর ঠিক তখনই প্রকৃতি তার দাবার চাল ফেলল। আজকে ভর সন্ধ্যা হতে বর্ষার বেগ প্রচণ্ড হারে বেড়েছে। জোরালো পশ্চিমের বাতাসও ছুটেছে হঠাৎ। গাছের সাথে গাছের টক্করের ফাঁকে পথঘাট ডুবে গেছে জলে। খবরের শিরোনাম হয়েছে যাচ্ছে একের পর এক বিপদ সংকেতের বার্তায়। উপকূলসহ বেশ কয়েকটি স্থানকে সতর্ক থাকার আহ্বান তাদের। ধারণা করা যাচ্ছে শেষ রাতের দিকে ঘূর্ণিঝড় মায়ানমার পেরিয়ে সোজা বাংলাদেশে ঢুকবে। শঙ্কার কবল থেকে ঢাকাও মুক্ত নেই। আচমকা বয়ে আসা এই আতঙ্কে গোটা শহরই যেন নড়ে চড়ে বসল। এ বিষয়ে সব থেকে বেশি চিন্তিত আফতাব। না, নিজের বাড়ি নয়, ভদ্রলোকের সব চিন্তা শিকদার ভবন ঘিরে।
বাড়িটি বেশ পুরনো, দেওয়ালগুলোতেও অত শক্ত ভার নেই। সাংঘাতিক ঝড় ছুটলে কোনো ক্ষতি হবে না তো? আচ্ছা, ভাইজানকে কি ফোন করবেন একবার? সবাইকে নিয়ে না হয় আজ রাতটা এখানেই থাকলো। ও বাড়িতে তো ভাইজান ছাড়া পুরুষ কেউ নেই। আজমল চাকরির তাগিদে সুদূর রাঙামাটি পড়ে আছে। ফোনে হাত দিয়ে গিয়েও আঙুলগুলো গুটিয়ে আনলেন তিনি। বললেও ভাইজান আসবেন না। যাই গো, যদি আরও চটে যান। সবে ধূসরের সাথে একটা ঝামেলা শেষ হলো, এক্ষুনি ভাইজানকে রাগানো যাবে না। দেখা যাক শেষ অবধি ঝড়টর আসে কিনা। আফতাব অস্থির চিত্তে পায়চারি শুরু করলেন। মাঝে মাঝে বগ্রনয়ন তুলে দেখছেন বাহিরে। ঘরের ভেতর টেলিভিশন ছেড়ে রাখা। খবরের প্রতিটা মুহূর্তে আবহাওয়ার বার্তা কানে আসছে। রুবাইদার নিজেও ঘুম হারাম। শেষ ঝড় হয়েছিল 2007 সালে। শিকদার ভবনের যা অবস্থা হলো সেবার, পুরো ঘরে পানি ঢুকে একসা। এবার যে ভয়াবহতা দ্বিগুণ বেশি। কি যে হবে আপা? জবা একা কি করে সামলাবেন ওসব? জানলার ধারে গ্লাস টেনে রাখা, অথচ ভুতুড়ে বাতাসের ফোঁস শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আফতাব অদূরের শিকদার ভবনটাকে দেখার চেষ্টা করলেন। অমাবস্যার মতো গুটগুটে অন্ধকারে তেমন কিছু ঠাওর হলো না। তাও আফতাব দেখেন, একটু স্বস্তি পেতে চান। সময় কাটাতে না কাটতেই আকাশের বুক চিরে বিদ্যুৎ স্পুনের ছুটে আসা শুরু হলো। হাড় হিম করা আওয়াজ তার। যতবার বাজ পড়ে কেঁপে উঠে বুক। এ বাড়িতে আজ ইকবাল আছে, সাদিফ নেই। ফ্ল্যাটে ফিরে গিয়েছে সে। একবার কি ডাকবেন ওদের? সবাইকে নিয়ে গেলে ভালো হতো না? তার চিন্তার মাঝেই দরজা টোকা পড়ল। রুবাইদা বসেছিলেন খাটে। উঠে গিয়ে দোর খুলতে মারিয়া ঢুকলো ভেতরে। হড়বড় করে বলল, আম্মু, একা ভয় লাগছে আমার। কত জোরে জোরে বাজ পড়ছে, শুনছো? আচ্ছা আচ্ছা, তুই বরং এখানেই থাক। মারিয়ার চোখ পড়ল বাবার দিকে। আফতাবের নজর বাইরে। ও অবাক হয়ে বললেন, আব্বু কি ঘুমায়নি? না, ওই বাড়ির চিন্তায় কি অবস্থা হয়েছে দেখ। আফতাবের উদ্বিগ্ন মন তখনও প্রকৃতির ভুল বদলে আটকে। ঝড় শুরু হয়েছে, সাথে এত সাঁই বেগে হাওয়া বইছে। বেশিক্ষণ আর স্থির থাকতে পারলেন না। গায়ে চাদর পেঁচিয়ে বললেন, রুবা আমি যাই বুঝলে। ও বাড়ির একটা খবর নিজের চোখে না নিলে শান্তি পাবো না। এই ঝড়ের মধ্যে কিভাবে যাবে? মারিয়া বলল, বাহিরে তো প্রচুর ঝড় বৃষ্টি আব্বু। গার্ড নিচ্ছি। ভেবো না, আগে ভাইজানকে দেখা জরুরি। রুবাইদার মন ছটফট করলেও মানা করলেন না। আফতাব ভাই অন্তঃপ্রাণ। আবার ও বাড়িরও সত্যি একটা খোঁজ নেওয়া দরকার। ঝড়ের প্রকোপে যে সাংঘাতিক হারে বাড়ছে। এত বড় বাড়িতে সামান্য বাজের শব্দে মেয়েটা ঘুমাতে ভয় পেলে অতটুকু একতলা বাড়ির না জানি কি অবস্থা। আফতাব হাতে টর্চ নিয়েছেন। কারেন্ট নেই, জেনারেটর চলছে। পথঘাট অন্ধকার থাকলে সুবিধে হবে। ঘর ছেড়ে বের হতেই সামনে পড়ল ধূসর। তার কামরা বাবার দুটো কামরা পরে। ভদ্রলোক থামলেন, অবাক হলেন খুব। ধূসর সিঁড়ি ভেঙে নামছিল গতিতে। বড্ড তাড়াহুড়ো দেখে পিছু ডাকলেন তিনি। কোথায় যাচ্ছ ধূসর? সে যেতে যেতে বলে দেয়, শিকদার বাড়িতে। রুবাইদা আফতাবের পেছনে এসে দাঁড়িয়েছেন সবে। ছেলের কথা শুনেই বললেন, তুইও যাচ্ছিস? ধূসর সচল গতিতে ছুড়ে দিল, বাইরের অবস্থা ভালো নয়। ঝড় আরও বাড়বে। ওখানে কারো থাকা ঠিক হবে না। যে কোনো সময় একটা কিছু হয়ে যেতে পারে। এত দুশ্চিন্তার ফাঁক গলেও আফতাবের বুকখানা জুড়িয়ে গেল তুষ্টিতে। তার ছেলের কত দায়িত্ববোধ, কত চিন্তা সবাইকে নিয়ে। ইকবাল পুষ্পকে নিয়ে তখনই বাইরে এলো। ওদের যেতে দেখে বলল, ধূসর দাঁড়া, আমিও যাব। ও দাঁড়ালো। একটি ভেবে বলল, না তুই থাক, ওরাও তো এখানে একা। আমরা যাব আর আসবো। আচ্ছা। বাড়ির প্রতিটা মানুষ সজাগ। গৃহকর্মীরা অবধি ঘুম ছেড়ে উঠে এসেছে। বুকটা আনচান করছে রুবাইদার। এই ভয়ানক ঝড়ের মধ্যে দিয়ে স্বামী সন্তান কিভাবে যাবে, সেই চিন্তায় ঘাম ছুটছে কপালে। ধূসর আফতাব বাইরে এসে দাঁড়ালেন। ফোনে কল পেয়ে সাইফুল সামিল হলো হন্তদন্ত গতিতে। হেঁটে যাওয়া যাবে না, গাড়ি দরকার। তবে সমস্যা হলো ঘরে বসে ঝড় বৃষ্টির তাণ্ডব যত না ভয়ানক ঠেকছিল, বাইরে
ততোধিক বেশি। বাতাসের তোড়ে ঠিক করে তাকানো যায় না। সাইফুল কোনো রকম গাড়ি নিয়ে এলেই রওনা করলো সবাই। 10 মিনিটের পথটা ঝড় হাওয়া আর বৃষ্টি ঠেলে আস্তে আস্তে পুরো আধা ঘন্টা লেগে গেল তাদের। শিকদার বাড়ির মূল গেটে তালা ঝুলছে তখন। নিরাপত্তার খাতিরে সন্ধ্যা হতেই দিয়ে রাখেন আমজাদ। সাইফুল লাভ ঝাঁপ দিয়ে আগে নেমে এলো। ভারী ইট তুলে 2-4টে বাড়ি দিতেই ভাঙলো তালা। ধূসর ও আফতাব দুজনেই ভিজে চুপচুপে। তালা ভাঙা মাত্রই আফতাব তড়িঘড়ি করে ভেতরে ঢুকে গেলেন। ধূসরও দাঁড়ালো না, লম্বা পা ফেলে এগুলো সামনে। হঠাৎ মনে হলো বুক কাঁপছে, বাড়ছে নিঃশ্বাসের গতি। ছেলেটা বুঝলো না হঠাৎ এই তীব্র উচ্চাটনের কারণ কি। ভেতরে কি খারাপ কিছু ঘটেছে? শিকদার ভবন তখন অন্ধকারে তলিয়ে গিয়েছে। আফতাব টর্চের আলো নিয়ে সেই বাড়ির চৌকাঠে এলেন। মাথার উপর প্রকাণ্ড এক বাজ পড়ল সহসা। বসার ঘরের আস্ত ছাদটা ভেঙে গুড়িয়ে আছে মেঝেতে। চারদিকে কংক্রিট, ইটের টুকরো, বালু, সিমেন্ট আর বর্ষার পানি দিয়ে একাকার। আঁতকে উঠলেন ভদ্রলোক। নিজের বাড়ির এমন বিধ্বস্ত দশায় বিশালাকার সমুদ্র আছড়ে পড়ল তালুতে। বাড়ির সবাই ঠিক আছে? ছাদ ধসে পড়ল, কারো কোনো ক্ষতি হয়নি তো? ফ্যাঁসে শ্বাস তুলে ডাকলেন তিনি, ভাইজান, ভাইজান। ওপাশ থেকে উত্তর এলো না। ধূসর যতটা দ্রুত হেঁটে আসছিল ঘরের করুণ দশায় পা জোড়া থমকালো সেইখানে। ফ্যাকাশে উদ্বিগ্ন নজর তড়িৎ চারপাশে ফেলল সে। কেউ নেই। দূর থেকে তেড়ে আসা দুর্বল ক্ষীণ আলো ব্যতীত সমস্ত বাড়ি তিমিরে ঢুকছে, তিমিরে ডুবেছে। আফতাবের ভেতরটা সহ কম্পিত। এক পল ছেলের দিকে দেখলেন। ধূসর ঢোক গিলল। শক্তপুক্ত স্বরটা কেমন জড়িয়ে এলো বাক্য ফোটাতে। ডাকলো থেমে থেমে, বড় মা, ছোট মা, পিউ। শেষের ওই নামটা উচ্চারণে সময় লেগেছে তার, যেন পৃথিবীতে এর চেয়ে কঠিন নাম আর হয় না। তারপর কয়েক সেকেন্ড কাটল। ধ্বংসস্তূপের ওপাশ থেকে সবার আগে ছুটে বের হলো রাদিফ। চোখ ভর্তি জল নিয়ে চেঁচালো, চাচ্চু, ভাইয়া। ধূসরের ভয় বাড়ল। রাদিফ কাঁদছে কেন? কারো কিছু হয়েছে? ধরফর করে বলল, মেইন সুইচটা বন্ধ করো সাইফুল। ছেলেটা দৌড়ে গেল টর্চ নিয়ে। এরপর একে একে বেরিয়ে এলেন সবাই। আমজাদ, মিনা, জবা, তারপর পিউ। একটা শুকনো গোল মুখের ফর্সা মেয়ে। মৃগনয়নে তার হাজার প্রস্থ ভয়ের ছাপ। সেই ভয় পেরিয়েও সোজাসুজি ওর কপালে নজর থামল ধূসরের। মিনার হাতে হারিকেন। পিওর পাশেই দাঁড়িয়ে রয়েছেন তিনি। ওই হলদে আলোয় কপালের বিশাল বড় লম্বা দাগটা স্পষ্ট দেখতে পেল সে। ব্যাস, চৌকাঠে আর দাঁড়ালো না, মারল না সামনের ভাঙাচোরা মেঝেটাকেও। এইরকম উড়ে আসার মতো চলে এলো সামনে। হাঁটার সময় মিনা বললেন, সাবধানে বাবা, দেখে আয়। ধূসরের ওসবে মন নেই। ব্যতিব্যস্ত শুধালো, কপালে কি হয়েছে তোর? মেয়েটা সূক্ষ্ম ঠোঁট জিভ দিয়ে ভেজালো। আশঙ্কায় কণ্ঠরোধ। এই 18 বছরের জীবনে এমন দানবীয় ঝড় ও আগে কখনো দেখেনি। উত্তর না পেয়ে অধৈর্য হলো ধূসর। কথা বলছিস না কেন? কপাল কেটেছে কি করে? জবাব বললেন, ছাদ ভাঙার আগে ও সোফায় বসেছিল, আমরাও ছিলাম এখানে। হঠাৎ করে ফ্যান ভেঙে পড়ল, আর তাতেই পিউয়ের কপাল। চট করে চোখ খিচে নিল ধূসর। পিউ স্পষ্ট দেখছে তার ভয় চিন্তা সবকিছু উবে গেল অমনি। মানুষটার চেহারা দেখে দ্বিধায় পড়ল খুব। আঘাত আসলে কার লেগেছে? ওর না ধূসর ভাইয়ের? আফতাব স্তূপ মারিয়ে কোনো মতে এক পাশে এসেছেন। উৎকণ্ঠিত শুধালেন, কোনো ফার্স্ট এইড দাওনি জবা? ভাইজান ওষুধপত্র কিছু লাগিয়েছিলেন? কাটা দাগ তো খোলা, জবাব দিলেন মিনা বেগম। মলিন গলায় বললেন, ওসব করতে গিয়েই তো প্রাণে বেঁচেছি ভাই। ওকে ফার্স্ট এইড দিতে ঘরে নিয়ে যায়, আর তখনই ছাদটা এভাবে ভেঙে পড়ল। ব্যান্ডেজ করতে পারিনি। আফতাব বড় ভাইকে দেখলেন। আমজাদের মুখখানা পাংশুবর্ণ। ক্ষণে ক্ষণে বুকের বাঁ পাশটা হাত দিয়ে ডলছেন। নির্ঘাত আবার বুকে ব্যথা করছে। কোমল গলায় বললেন, ভাইজান আসুন, একটু বসবেন, আসুন। ভাইকে ধরে ভেতরের ঘরে আনলেন তিনি। পিছনে বাকিরাও এলো, শুধু ধূসর ঢোকেনি।
ওকে নড়তে না দেখে পিউ দাঁড়িয়ে রইল চৌকাঠে। এই ঘরের দেওয়ালে ওই ইছত ফাটল ধরেছে। সাইফুল একটা চেয়ার তুলে আনলো। আমজাদ বসলেন সেখানে। ভাঙা গলায় থেমে থেমে বললেন, পুরনো দেওয়াল, মনে হয় ভালো করে লোড বিয়ারিং হয়নি। সবার আগে তো এই ঘরটায় ছাদ ঢালাই হয়েছিল, হয়তো কোনো গাফিলতি থেকে গিয়েছে। আফতাব আফতাব আব্বা কি এসব দেখতে পাচ্ছেন? তার তৈরি করা বাড়িটা এমন করে ভেঙে পড়লো যে আব্বা নিশ্চয়ই ভীষণ কষ্ট পাচ্ছেন, তাই না? ভাবছেন তার বড় ছেলে কোনো দায়িত্ব পালনের যোগ্য নয়, তার রেখে যাওয়া বাড়ির কোনো যত্নই করেননি। ভদ্রলোকের চোখে জল। আফতাবের কঠোর দুটো টলমল করে উঠল। রাদিফ এসে কোমর পেঁচিয়ে ধরল, তখন কেঁদে কেঁদে বলল, চাচ্চু আমাদের এখান থেকে নিয়ে যাবে? এখানে আমার ভয় লাগছে, যদি সাপ টাপ আসে। আফতাব মাথায় হাত বুলিয়ে বললেন, নিয়ে যাব বাবা। ভাইজান ভাবি আপনারা আমার সাথে চলুন, থাকতে হবে না এখানে। উঠুন তো ভাইজান। আমজাদের নরম স্বর অমনি পাল্টে গেল। আশ্চর্য চোখে বললেন, থাকতে হবে না মানে? আমার বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? আফতাব নিভে এলেন। ধূসর দাঁত পিষে অন্যদিকে ফিরল। যতই মেজাজ খারাপ হোক, আজ সে মুখ খুলবে না। এই লোকের তো আর ওর কথায় অ্যালার্জি উঠে যায়। আফতাব নরম গলায় বললেন, আমি আপনাকে একেবারে চলে আসার কথা বলছি না ভাইজান। ঘরের ছাদ ভেঙে পড়ার পর পুরো বাড়িটাই এখন ঝুঁকির উপর দাঁড়িয়ে আছে। এতগুলো মানুষ এই মুহূর্তে এখানে থাকা বিপজ্জনক। দেখুন চারপাশের দেয়ালটা অবস্থা দেখুন। তাই বলছিলাম আজ রাতটা চলুন আমার বাড়িতে। ঝড় কমলে কাল সকাল সকাল চলে আসবেন না হয়। আমজাদ কিছু বলতে চাইলে বাদ সানলেন মিনা। আল্লাহর দোহাই আপনাকে এখন ইগো দেখাবেন না। ছেলেটা কাঁদছে, মেয়েটার মাথা ফেটে গেছে। আমাদের কথা না ভাবুন, অন্তত বাচ্চাগুলোর কথা তো ভাববেন। সত্যিই তো, এখানে কোন সাহসে থাকতে চাইছেন বলুন তো? ভাগ্য ভালো তখন বসার ঘরে কেউ ছিলাম না, না হলে আজ কি হতো একবার ভেবে দেখছেন? আমি আজকে আপনার আর কোনো কথাই শুনবো না। আপনি নিজে না গেলে জবা, রাদিফ আর পিউকে পাঠিয়ে দিন। তারপর দুজন মিলে এই বাড়িতে সিমেন্ট চাপা পড়ে মরলেও আমার কোনো দুঃখ থাকবে না। বলতে বলতে কেঁদে ফেললেন তিনি। জবা উদ্বিগ্ন হয়ে বললেন, আপা কি বলছো এসব? তো কি করব? একটা মানুষের এত জেদ থাকতে পারে? দেখেছো ঘরের এই অবস্থা, তাও সেই জেদ। তুই যা জবা, ছেলে মেয়ে দুটোকে নিয়ে ধূসরের সাথে যা। আমি তোমাকে ছেড়ে এক পাও নড়বো না। ভাইজান আপনি রাদিফ আর পিউকে নিয়ে যান। ধূসর ঠান্ডা চোখে আমজাদকে দেখছে। এই লোক কি এখনো টলবে না? শুধু জিভ নেড়ে একবার না বলুক। বেয়াদব বলে না ওকে, আজ দেখাবে বেয়াদবি কি জিনিস। কিন্তু আমজাদ আর গো ধরে রইলেন না। ছোট শ্বাস ফেলে বললেন, বাইরে তো ঝড় হচ্ছে, এতগুলো মানুষ একসাথে কিভাবে যাব? আফতাবের মুখখানা চকচকিয়ে উঠল। এর মানে ভাইজান রাজি? শখের ন্যায় ব্যস্ত হয়ে বললেন, আমি বড় গাড়ি এনেছি ভাইজান, কোনো অসুবিধে হবে না। আপনি উঠুন, আমার হাতটা ধরে উঠুন। আমজাদ হাত ধরে দাঁড়ালেন। সিক্ত ভয়ার্ত চোখ জোড়া আনন্দ চিত্তে মুছল রাদীপ। ছেলেটা ভয় পেয়েছিল সব থেকে বেশি। না, ওর নিজের জন্য নয়, পিউপুর কপালটা কাটা দেখে। আপু কতক্ষণ মাথা চেপে বসেছিল ও দেখেছি। কত রক্ত বের হলো ওখান থেকে। এখনো বাড়ি গেলে সব ভালো হবে। আমজাদ হাঁটতে গিয়েও থামলেন। ফিরে চাইলেন মেয়ের দিকে, কিছু বলবেন তার আগেই মুখ খুলল ধূসর। ভনিতাবিহীন বলল, আপনি বড় আব্বু বড় মাকে নিয়ে যান, ওর জন্য আমি আছি। ভদ্রলোক নাক ফোলালেন। এই ছেলে আর মানুষ হলো না। এমন একটা সময়েও তার মেয়েকে নিয়ে টানাটানি করছে। কিছু বললেন না তাও। হন করে হেঁটে গেলেন সামনে। সবাই আস্তে ধীরে এগুলো। সাইফুল যতটা পারল ইট আর ছোট ছোট রড এসব সরিয়ে সরিয়ে দিচ্ছে। পিওর মাথা নিচে। ধূসর নড়ছে না, কেমন স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে সামনে। যাবে নাকি? ও একটু দ্বিধায় পড়ল। কি করবে ভেবে। ধূসর কি চাইছে তাও জানে না। দোনামোনার মাঝে এসে কর্কশ কণ্ঠে বলল, তোকে নিতে কি পালকি আনতে হবে? পিউ মুখ তুলল। না মানে আমি। সামনে হাঁট। ধমকে ঠোঁট ফোলালো মেয়েটা। মাথাটা ব্যথায় পাথরের মতো লাগছে। কপালের রক্ত শুকিয়ে যাতা। এর মাঝেও পাষণ্ডতার এমন করতে হবে? দয়া মায়া নেই। পিউ সামনে এসে ভেংচি কাটলো। বিড় করলো, নিষ্ঠুর কোথাকার।
এটা শৌখিনীর বসার ঘর, তকতকে ঝকঝকে আর বিস্তর শৌখিনতায় মোড়ানো। বাইরে ডুবে থাকা অমানিসার মাঝেও পুরো বাড়ি জ্বলজ্বল করছে আলোতে। আমজাদ শিকদার বসে আছেন সোফায়, গম্ভীর হাস্যহীন চেহারায়, এক ফোঁটা আলো নেই। ভেজা দেহ কাঠ হয়ে মিশে আছে হাতেলে চাঁদ ধূসর ঘটনায় ভেতর ভেতর বড্ড ভেঙে পড়েছেন তিনি। যখন এই বাড়ি তোলা হয় তখন আমজাদ অল্প বয়সী যুবক, বাবার হাতে হাত মিলিয়ে সমস্ত দায়িত্ব সেরেছেন। বাড়ির কয়েকটি দেয়ালে তার নিজের হাতেই রং করা। সেই বাড়িটা আজ চোখের সামনে। মিনা আফতাব একে অপরকে দেখলেন, দুজনের চেহারায় অসহায়ত্বের ছাপ। এখনো ভেজা কাপড়ে দাঁড়িয়ে রয়েছে সবাই। আমজাদের অবস্থা দেখে প্রত্যেকে নিজেদের কথা ভুলেছেন। প্রকাণ্ড নীরবতা ভেঙে রয়ে শুয়ে মুখ খুললেন আফতাব। ভাইজান, বেশিক্ষণ ভেজা কাপড়ে থাকলে ঠান্ডা লাগবে, চলুন কাপড়টা পাল্টে নেবেন। বিষণ্ণ চোখ তুলে চাইলেন আমজাদ। ভদ্রলোকের বুকখানা মুচড়ে উঠল। তাতে কষ্ট যে তারও হচ্ছে না তা তো নয়, কিন্তু এই মুহূর্তে আবেগ না সামলালে ভাইজানকে সামলাবে কে? চাচার বিষণ্ণ মুখ দেখে ধূসর এগিয়ে এলো, বসলো ঠিক হাঁটুর কাছে। হাত ধরতেই অবাক চোখে চাইলেন আমজাদ। পৌরের হাত জোড়া মুঠোয় পড়ল ধূসর, কণ্ঠে নম্রতা। বড় আব্বু, আমি জানি আপনার কষ্ট হচ্ছে, কিন্তু ভেঙে পড়লে তো চলবে না। যেটা হওয়ার হয়ে গেছে, এখন এসব ভেবে লাভ নেই। ঝড় থামুক, সবকিছু শান্ত হোক। শিকদার বাড়ি আমাদের সবার। আমরা সবাই মিলে আবার ওই বাড়ি নতুন করে গড়ব। আপনি শক্ত হন, আমরা প্রত্যেকে আপনার পাশে আছি। আফতাব সজোরে ঘাড় নাড়লেন দুবার। কথার সাথে পূর্ণ সম্মত তিনি। দীর্ঘশ্বাস ফেললেন আমজাদ। আর্দ্র স্বরে বললেন, আব্বা অনেক সাধ করে ছাদটা বড় করে বানিয়েছিলেন, বুঝলে? চেয়েছিলেন তার নাতি নাতনিরা ওখানে খেলবে, ছুটবে, আনন্দ করবে। তাদের তো বয়স হয়েছে, বাড়িটা এখন তোমাদেরই। আমাদের তো বয়স হয়েছে, বাড়িটা এখন তোমাদেরই। আফসোসের ব্যাপার হলো, আব্বা যেভাবে আমার হাতে তুলে দিয়ে গেলেন, আমি বোধহয় তেমন পারলাম না, তাই না? আমার অযত্নে অসতর্কতাতেই কাণ্ডটা ঘটল। আফতাব বড় ভাইয়ের পাশে বসে বললেন, এরকম কিচ্ছু না ভাইজান, আপনি শুধু শুধু এমন করে ভাবছেন কেন বলুন তো? ধূসর যে বলল শিকদার বাড়ি আমাদের সবার, আমরা সবাই মিলে করব, এটাই একমাত্র সত্যি। আপনি আর কষ্ট পাবেন না তো। আসুন আসুন আমার সাথে। ভদ্রলোক টেনে টুনে তুললেন ভাইকে, ধরে ধরে সাথে নিয়ে চললেন। রুবাইদা বললেন, আপা ছোট তোমরাও এসো, শাড়ি পাল্টাতে হবে। তারপর একে একে বিদায় নিলেন বড়রা। মারিয়া পিউয়ের কাছে এলো, এক কোণে চুপ করে দাঁড়িয়েছিল মেয়েটা। চল চল, তোকে আমার একটা চুড়িদার দিচ্ছি, আয়। কিন্তু একমাত্র ভীষণ চিন্তায় পড়ে গেল রাদিফ। এ বাড়িতে সবার সাইজের মানুষ আছে, তাই তারা একে অন্যের জামা পরতে পারবে, কিন্তু ওর মতো তো কেউ নেই। ও কাঠটা পরবে এখন। খুব মন খারাপ করে বলল, ও পিউপু, আমি কি করব? এতটা সময় মুখে খিল দিয়ে দাঁড়িয়েছিল ইকবাল রাদিফের কথায়। তা আর হলো না। দুষ্টুমি করে বলল, তোমাকে আমার একটা জাঙ্গিয়া দেব? ছোট নেতা প্যান্ট ভেবে পড়তে পারবে কিন্তু। রাদিফ লজ্জা পেয়ে ঠোঁট উল্টালো, ফিক করে হেসে ফেললো। মারিয়া পিউ হাসলো মাথা নুয়ে। পুষ্প ধুম করে বাহুতে একটা চড় মারলো ওর। ছি ইকবাল, বাচ্চাটার সামনে এই সময়েও তোমার ফাজলামো করতে হবে? ইকবাল নিষ্পাপ কণ্ঠে বলল, ফাজলামো কই করলাম? আমি তো উপকার করতে চাইছি মাই লাভ। তোমার উপকার তুমি তোমার কাছে রাখো, এখানে কারো লাগবে না। ধূসর এসে রাদিফের মাথায় হাত রাখলো, চুলগুলো ভেজা, পানি ঝাড়ার মতো নড়ে চড়ে বলল, আপাতত আমার একটা শার্ট পর, কালকে সকালে ব্যবস্থা করছি। আর নিচে কি পরবো? তোমার তো শার্টও তো কত বড় ভাইয়া, আমার তো পাও ঢেকে যাবে। ইকবাল ফের ফোড়ন কেটে বলল, তাহলে তো তোমার জন্যই ভালো ছোট নেতা। এক ঢিলে দুই পাখি মরে যাবে।
জামাও পরা হলো, আবার বিপদ সীমার টিকটিকিটাও লুকানো থাকবে, তাই না? পুষ্প অতিষ্ঠ ওড়ালো। উফ ইকবাল, তুমি থামবে? ভারিয়া ফিস করে বলল, পিউ এখানে আর থাকা নিরাপদ নয় বুঝলি। ইকবাল ভাইয়ের মুখ চুটলে সাংঘাতিক বিপদ। চল যাই। সে বাধ্য মেয়ে মাথা কাত করে সাহসা হাঁটা ধরলো। পুষ্পও চলল ওদের সাথে। যেতে যেতে একবার পিছু ফিরল পিউ। অনুভূতির একটা লম্বা দাগ এসে গেড়ে বসলো মনে। কেন যেন মনে হলো মানুষটা দেখছে ওকে। হলেও তাই ধূসর এদিকেই চেয়ে আছে। বরফ ছুরির মতো ওই চাউনিতে পিউয়ের বক্ষপট ধক করে ওঠে। ঠিক তেমন করে গলা শুকিয়ে যায় যেমনটা সেই প্রথমবার হতো। মারিয়া একটা সাদা চুড়িদার পরতে দিয়েছে বিয়ের পর। তার স্বাস্থ্য বাড়ায় পিউয়ের সেটা ঢিলে হলো একটু, অথচ তাও ভীষণ মুগ্ধ হলো মেয়েটা। পিউ এমনিতেই সুন্দর, শুধু হালকা রোগা। এখন সাদা 3 পিস গায়ে জড়িয়ে মনে হচ্ছে ঠিক যেন আকাশের শুভ্র কাদম্বিনী। কিন্তু লালচে ঠোঁট দুটোয় হাসি নেই আজ। নীরস মুখশ্রী বড্ড মলিন। ওদের মেলামেশা কম দিনের হলেও পিউকে এতটা নিষ্প্রভ মারিয়া দেখেননি। মেয়েটা ভীষণ হাসি খুশি, মিশুক। বকবক করতে তো বরাবরই পটু। অবশ্য এমন তো হওয়ার কথা। ছোট মেয়েটার উপর থেকে কদিনে কম ঝড় যায়নি। পিউ বসেছিল খাটে। পুষ্প গিয়ে কাছে বসলো, চিবুক ছুঁয়ে বলল, মন খারাপ? ও মাথা নাড়ালো দুপাশে। তাহলে এমন চুপ করে থেকো না। তোমাকে চুপচাপ একদম মানায় না বুঝলে। হাসো একটু, অন্তত হাসো প্লিজ। পিওর হাসি পাচ্ছে না, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। তখন আচমকা ছাদ ধসে পড়ার কাণ্ডে ওর এখানে ঠিক করে ওষুধ লাগানো হয়নি। অবশ্য বাবার বিধ্বস্ত মুখ দেখে তাও নিজের কথাই ভুলে গিয়েছিল মেয়েটা। কিন্তু এখন মনে হচ্ছে যত সময় যাচ্ছে শিরা দাপানো বাড়ছে ক্রমশ। তাও টেনে টুনে হাসি আনলো ঠোঁটে। পুষ্প স্ফূর্ত কণ্ঠে বলল, এই তো আমাদের পিউ সবসময় হাসবে, গল্প করবে, তবেই না মানায়। তার আর মুখ ভার করে থেকো না প্লিজ। কেন থাকবো না? তোমার সাথে তো কথা হয়েছিল আমাকে তুই করে বলবে, এখন আবার তুমি করছো কেন? ও হ্যাঁ, তাই তো, ঠিক আছে, এখন থেকে তুই। মারিয়াও একটা চেয়ার টেনে বসলো। হাসি মুখ করে বলল, আমার কিন্তু একদিক থেকে ভালো লাগছে। না মানে অবশ্যই ছাদ ভেঙে যাওয়াতে নয়, এই যে তোরা সবাই এলি, এখন আমরা একসাথে আছি, এটার কথা বললাম। প্রিয় মৃদু হাসলো। পুষ্পা বলল, 2 দিন পরও এমনি তোর কাছে চলে আসবে। ধূসর ভাই যা উঠে পড়ে লেগেছেন, বিয়ে তো আর মাত্র কয়দিনের অপেক্ষা। মারিয়া ঠোঁট উল্টে বলল, কিন্তু আমাকে তো চলে যেতে হবে। আমি যে অন্যের ঘরের বউ হয়ে গেছি। কখন যে চশমিশটা এসে বলে চলুন সংসার সাজাই, সবই কপাল। পুষ্প বলল, তুই আমার কপালটা ভাব। বাবা পাঠিয়েছিলেন পড়াশোনা করতে, অথচ আমি এখানে এসে প্রেম বিয়ে টিয়ে করে সেজে বসে আছি। বাবা ফিরতে যদি মা হয়ে যায়। একা মেয়েকে পাঠিয়ে এখন নাতি ফ্রি পাওয়ার শোকে বাবা অজ্ঞান না হলেই হলো। পিউ হেসে ফেলল। মারিয়া হাসলো হু হা করে। এর মাঝে টোকা পড়ল দরজায়। একই সাথে ফিরে চাইলো ওরা। ধূসর দাঁড়িয়েছে এসে। অমনি এক লাফ দিয়ে উঠে দাঁড়ালো সবাই। পিউ বাদ নেই, লতানো শরীরটা নিয়ে দাঁড়িয়েছে সেও। ধূসর ঢুকলো। তার সোজাসুজি নজর মাথা নিচু করা পিউতে। ধীর স্থির কণ্ঠে বলল, সবাই একটু বাহিরে যা। পুষ্প দুষ্টু হেসে বলল, সবাই মানে পিউ? ধূসর কিছু বলল না, অথচ একটু তাকাতেই ঘাবড়ে গেল মেয়েটা। না মানে যাচ্ছি। এই চল মারিয়া, চল। মারিয়া ঠোঁট চেপে হাসছিল। দরজা অবধি গিয়ে আবার থামলো দুজন। পুষ্প বলল, ভাইয়া দরজা কি খোলা থাকবে না আটকে দেব? ধূসর ধমকে বলল, যাবি? ফিক করে হেসে ছুটে গেল দুজন। আনত পিউয়ের বুক দুরুদুর করছে। এখন ধূসর আরও ছাড়া, পুরো ঘর ফাঁকা। শীতেল বাতাসেও ঘামছে পিঠের হাড়। বক্ষভাগে বইতে থাকা দুধসাদা স্রোতের মাঝে হুকুম ছুড়ল ধূসর, বস। নিস্তব্ধ ঘরে সেই বিষম্মত ভার স্বর প্রতিধ্বনি হয়। ধপ করে বসে পড়ল মেয়েটা। ধূসর বসলো ঠিক মুখোমুখি। এতক্ষণে
ওর হাতের উপর চোখ পড়ল পিওর। ফার্স্ট এইচ বক্স দেখে তড়িৎ মাথা তুলে চাইল। এত কিছুর মধ্যেও ধূসর ভাইয়ের ঠিক ওর কপালের কথা মনে আছে। ধূসর কাজে মনোযোগী। স্যাভলনে ভেজানো তুলো নিয়ে ক্ষত ছুঁতে জ্বলে উঠল জায়গাটা। পিওর ব্যথা লাগার কথা, যন্ত্রণার আর্তনাদ করা উচিত, কিন্তু এমন কিছু হলো না। বরং বিস্ময় ভীতুতে চোখ মেলে সামনের পুরুষটিতে চেয়ে রইল সে। ধূসরের লম্বা দেহ ঝুঁকে আসে, নিজ উদ্যোগে ক্ষতস্থানে ফুঁ দিয়ে দেয়। আবেশে ভালো লাগায় চোখ দুটো বুঝে নিল পিউ। আজকে কয়েকবার বাবার সাথে কাটায় ধূসর ভাইয়ের মিল পেয়ে গেল সে, যে দুজনের সবটুকু চিন্তা ওকে ঘিরে। সেদিন আঙুল কেটে যাওয়ায় বাবা যেভাবে যত্ন নিয়ে ব্যান্ডেজ করে দিলেন, ততখানি যত্ন আজ এই মানুষটার ছোঁয়াতেও। চোখে মুখের চিন্তা, উদ্বেগ, মায়া সব যেন এক। তফাৎ হলো বাবা প্রকাশ করেন, ধূসর ভাই করেন না। তবু বুঝে নেয় পিউ। তীক্ষ্ণ এই চোখ জোড়া তার কাছে ভালোবাসার সমুদ্র, যার প্রত্যেকটা ঢেউয়ে ভেসে যায় সে। ধূসর কপালে ব্যান্ডেজ লাগিয়ে দিল, জিজ্ঞেস করলো কোমল গলায়, ব্যথা করছে? পিউ বিলম্বহীন মাথা নাড়ল দুপাশে, বুঝালো করছে না। ধূসর তার বাম হাতটা তুলল। আঙুলের ব্যান্ডেজ এখন নেই, কিন্তু কাটা দাগগুলোর চিহ্নে সে চেয়ে রইল কিছু পল। পিউ মিহি কণ্ঠে বলল, আমি ব্যথা পেয়েছি বলে আপনার কষ্ট হচ্ছে ধূসর ভাই? জবাব এলো তৎক্ষণাৎ না। পিউ মুচকি হাসল, তাও সেই হাসিটা বড় ঠান্ডা চোখে দেখল ধূসর। খসখসে হাতটা আচমকা গালে উঠে এলো, মৃদুর ত্বকে বসলো বড় গভীরভাবে। ভীরু গাঢ় এই স্পর্শে মেরুদণ্ড শক্ত হয় পিউয়ের। থরথর করে হাত পা কাঁপে। আজকাল ধূসর একটু কাছে এলেই হচ্ছে এমন। অন্তঃপটে এই অদম্য ভূমিকম্প নামার ব্যাখ্যা আদৌ নেই। প্রখর বেগ পুনিয়ে মানুষটার চোখের দিকে চাইল পিউ। ধূসরের দুর্গেই এই চাউনিতে মায়ার স্রোত। জাগতিক সবটুকু দরদ কণ্ঠে ঢেলে বলল, পৃথিবীর সব ভালো শুধু তোর থাকুক পিউ। তোকে ছুঁতে আসা সমস্ত খারাপ আমায় তাদের নিশানায় রাখুক। সকাল মানেই রাতের অন্ধকার ভেদ করে রবির আলোয় ফোটা গল্প। দিগন্তের ঢাল জুড়ে পূর্ণরূপে মাথা তুলেছে সূর্য। আজকের এই প্রাণবন্ত কুসুমালয় কালকের ঝড়ের চিহ্ন মাত্র নেই। তবুও নিঃসর্গের বুকে কিছু বিধ্বংসী ছাপ ফেলে গেছে সে। ধূসরদের বিশালাকার বাড়ির কোনো ক্ষতি হয়নি। গাছের ডাল ভেঙে উঠোন ভরেছে, বাকি সব অক্ষত। তবে শিকদার ভবনের শেষ রক্ষে আর হলো না। পশ্চিম দিকে বাড়ির ঘা ঘেঁষে যে দানবীয় আমড়া গাছটা ছিল, কালকের ঝড়ে শিকড় থেকে শিকড় সমেত উপড়ে পড়েছে সেটা। সৌভাগ্যবশত সেই সময় আমজাদরা সবাই এই বাড়ি ছিলেন। ভদ্রলোকের দেয়ালের কার্নিশ আর আস্ত নেই। খবরটা আফতাবকে ভোর এসেই দিয়ে গেছে সাইফুল। ভদ্রলোকের দুশ্চিন্তা বেড়ে প্রকাণ্ড হলো। একে তো সামনের ঘরের ছাদ ভাঙা, দ্বিতীয়ত আবার দেয়াল। ভাইজানকে কি করে সামাল দেবেন এখন? চিন্তায় খাবার টেবিলে বসে ঝিমাচ্ছেন তিনি। পৌর মুখখানা সূক্ষ্ম। এর মাঝে আমজাদ নেমে এলেন। সোজা সদরের দিকে পা বাড়াতে ধরফর করে দাঁড়ালেন আফতাব। কোথায় যাচ্ছেন ভাইজান? ভদ্রলোক ফিরে চাইলেন পেছনে। বাড়িটা দেখে আসি। রাজমিস্ত্রি ঠিক করতে হবে না? বসে থাকলে তো চলবে না বলো। কথা শুনে আঁতকে উঠলেন আফতাব। এক্ষুনি ভাইজানকেও বাড়ি যেতে দেওয়া যাবে না। এই অবস্থা দেখে ফেললে খাওয়া দাওয়া সব শিকেই তুলে ফেলবেন। আগে পেট ভরে নাস্তা খাওয়াতে হবে, তারপর ভাবা যাবে কি করা যায়। তাড়াহুড়া করে উঠে এলেন তিনি। ওসব পরে হবে ভাইজান, আগে নাস্তা খায় আসুন। আমার খিদে নেই, তুমি খাও। জেদ ধরলেন ভদ্রলোক। তা বললে তো হবে না ভাইজান, আমি আপনার জন্যই সেই কখন থেকে না খেয়ে বসে আছি। কতদিন আমরা একসাথে খাইনি বলুন তো। আসুন না ভাইজান। ভাইয়ের আদ্রস্বরে আমজাদের মন গলেছে। বিনা বাক্যে এসে চেয়ার টেনে বসতে স্বস্তির শ্বাস ফেললেন আফতাব। গলা তুলে ডাকলেন, রুবা ভাবি নাস্তা হলো? খিদে পেয়েছে তো? ওপাশ থেকে উত্তর এলো, আসছি ভাই আসছি, হয়ে গেছে। তড়িঘড়ি করে রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলেন মিনা।
দু হাতের মাঝে একটা বড় সাইজের হটপটের বাটি, পেছনে রুবাইদা এলেন তরকারি নিয়ে। মিনা আফতাবের প্লেটে পরোটা দিতে গেলে হাতটা ঠেলে দিলেন তিনি। আগে ভাইজানকে দিন। আরে তুমি নাও। না ভাইজান, আপনি আগে। আমজাদ হাসলেন। গতকালের ওই বিষণ্ণ চেহারা সহসা লেজ তুলে পালালো। তার প্রতি আফতাবের ভক্তি শ্রদ্ধায় কখনো এক চুল খামতি তিনি পাননি। ছেলেটা তাকে শৈশব থেকেই প্রচণ্ড ভালোবাসে। নিজের ভাবনায় ফের নিজেই হাসলেন ভদ্রলোক। ছেলেটা আফতাব কি আর ছেলে আছেন? তিনি তো এখন নিজেই ছেলের বাবা, আর সেটা এমন এক ছেলে যে কিনা তার বংশের হয়ে তারই মেয়েকে নিয়ে টানা হেঁচড়া করছে। ভাবতেই আমজাদ পিঠ সোজা করলেন। সচেতন চোখ জোড়া তড়িৎ ফেললেন উপরের ঘরে। ধূসর পিউ কেউ এখনো খেতে আসেনি। দুটো আবার একসাথে নেই তো? আফতাব হয়তো ভাইয়ের দৃষ্টি বুঝলেন। হাস্যোজ্জ্বল চেহারায় নেতিয়ে বসলো। অমনি পিউকে একটু চোখে চোখে রাখতে হবে। আর তার যা ছেলে, এক ফোঁটাও বিশ্বাস করেন না আফতাব। তবে আপাতত ভাইজানের মনোযোগ ঘোরানো দরকার। বললেন, কি হলো ভাইজান, খাচ্ছেন না যে? হ্যাঁ খাচ্ছি। ভাবি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। মিনা বললেন, এখন না ভাই, আমরা পরে খাবো। আমজাদ শুধালেন, বাচ্চারা কোথায়, খাবে না? ইকবাল তখন সিঁড়ির ধাপে নিজেই নামছিল। কথাটা শুনে হাত তুলল। ওখান থেকে এসে গেছি। বলতে না বলতে এসে গেছি। তবে আঙ্কেল, আমি কিন্তু বাচ্চা নই। হ্যাঁ, আপনি চাইলে আমাকে উড বি বাচ্চার বাবা বলতে পারেন। পুষ্প হতভম্ব হয়ে গেল। এতগুলো মুরব্বির সামনে এ কেমন কথা? জড়বুদ্ধি বনে চেয়ে থাকার মাঝে কনুই টেনে নিজের দিকে ফেরালেন রুবাইদা। ফিস ফিস করে বললেন, ও পুষ্প। ইকবাল এটা বলল কেন? তুই কি? আরে না ফুপি, ওকে চেনো না? এক নম্বরের ফাজিল। কি বলে ফেলেছে? আমজাদ পাল্টা কিছু বললেন না। চোখে মুখে বিব্রত ভাব। আফতাব গড়া ঝেড়ে প্রসঙ্গ কাটলেন। বসো বাবা বসো। রুবা, ওকে নাস্তা দাও। ইকবাল আনন্দ চিত্তে এসে কেবল কেদারায়। তার ভেতর অত রাগ টাগ নেই, অথচ নীরবে ফুঁসে গেল পুষ্প। ইকবালের জিভটায় তালা ঝোলানোর একটা সিস্টেম নেই কেন? থাকলে ও একই সাথে 200 তালা কিনে এনে লাগাতো, তারপর চাবিটা ছুঁড়ে দিত নর্দমায়। তখন মুহূর্তে এমন বেয়াক্কেলের কথা ছুটে যেত একদম। পুষ্পের পুরনো সেই হিসাব আজও মিলল না। এমন মাথা মোটা লোক একটা জেলার সভাপতি হয় কি করে? আমজাদ বারবার ওপরের দিকে দেখছেন। পিউ কি এখনো ঘুম থেকে ওঠেনি? ওর মাঝেই দেখা দিল মেয়েটা মারিয়ার সাথে পা মিলিয়ে আসছে। আমজাদের সূক্ষ্ম নজর প্রথমেই থামলো মেয়ের কপালের দিকে। ধবধবে সফেদ ব্যান্ডেজ দেখে অবাক হলেন কিছুটা। মনে পড়ল কালকের কথা। বাড়ির ঘটনার ব্যাপারটা তার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। ওষুধ লাগানো হয়নি, কিন্তু ব্যান্ডেজ কে করলো তাহলে? মারিয়া। পিউয়ের মুখশ্রী তারার মতো ঝলঝলে। পৃথিবীর সব হাসি যেন ঠোঁটে জুড়ে বসেছে। টেবিলের কাছে এসেই ভীষণ স্ফূর্ত আওড়ালো। গুড মর্নিং। রুবাইদা হাসলেন, মাথায় হাত বোলালেন একবার। আফতাব প্রফুল্ল কণ্ঠে বললেন, ভেরি গুড মর্নিং পিউমা। ইকবাল ভ্রু উচালো। কি পিউ? হবু শ্বশুর বাড়িতে ঘুম কেমন হলো? পিউ লজ্জা পেল একটু। বাবা চাচা সবাই আছেন তো? উত্তরে শুধু হাসলো শুধু। আমজাদ সরু চোখে দেখলেন মেয়েকে। পিউ হঠাৎ এত খুশি কেন? বাড়িটা ওভাবে ভেঙে পড়লো, অথচ মেয়ের ঠোঁটে হাসির ফোয়ারা। সরাসরিও তো কিছু জিজ্ঞেস করা যাবে না, তাই মনের উসখুসে ভাব আপাতত চেপে রাখলেন তিনি। তখনই মুখ খুললেন মিনা বেগম। কণ্ঠে বিস্ময় নিয়ে বললেন, ও মা, কপালে ব্যান্ডেজ করলো কে? মারিয়া বুঝি? পিউয়ের আগেই জবাব দিল মেয়েটা। মিটিমিটি হেসে জানালো, আমি না, ভাইয়া করে দিয়েছে। আমজাদের কুচকানো কপাল হাওয়ায় মিলালো। এর মানে ঠিক ধরেছেন। ভাইয়ের শক্তপুক্ত মুখ দেখে নেতিয়ে গেলেন আফতাব। অসহায় চিত্তে মাথা নাড়ালেন দুপাশে। এই ছেলেটাও না ভাইজানের সাথে আবার একটা ঝামেলা বাঁধিয়ে ছাড়বে। অথচ মিনা গদগদ হয়ে বললেন, ও মা, তাই ধূসর করে দিয়েছে? সাধে কি আর বলি, ওর সব দিকে খেয়াল আছে। আমরা ভুলে গেলেও ও পিউর কপালের কথা ঠিক মনে রেখেছিল। আমজাদ মহাবিরক্ত হয়ে পুরোটা মুখে পুরলেন, কিন্তু গলা শুদ্ধ, সব তেতো তেতো লাগলো। জবা হাজির হয়েছেন মাত্রই।
এক হাতে রাদিফকে শক্ত করে ধরা। ছেলেটার গায়ে ধূসরের গেঞ্জি, দেখতে ঠিক কাবলিওয়ালার জুব্বার মতো লাগছে। ঘুম থেকে টেনে টুনে আনায় চেহারা ফোলা ফোলা খুব। এসেই শুধালেন, পিউ তোর শরীর এখন কেমন? মাথায় ব্যথা ট্যাথা নেই তো? না ছোট মা, ওষুধ খেয়েছি। বলতে বলতে খাবারে হাত দিতে গেল, থামলো রুবার কথায়। বড় মায়া করে আবদার ছুড়লেন রমণী, পিউ আমি তোকে খাইয়ে দেব। ও জোরে জোরে মাথা ঝাঁকালো। হ্যাঁ হ্যাঁ দাও না। মারিয়া ঠোঁট ফুলিয়ে বলল, আর আমাকে? আমাকে দেবে না আম্মু? বিয়ে হয়ে গেছে বলে কি আমি পর? মিনা হেসে বললেন, তোকে আমি খাইয়ে দিচ্ছি, আয় আমার কাছে আয়। মারিয়া এক লাফে উঠে গেল কাছে। পুষ্প মন খারাপ করে বলল, আমার তো এখানে কেউ নেই, এতিমের মতো বসে আছি, কেউ খাইয়েও দিচ্ছে না, কাছেও ডাকছে না। ইকবাল বলতেই যাচ্ছিল, আমি আছি না, আমি খাইয়ে দেব, অথচ হা করার আগে টেবিলের তলা থেকে পেটে চিমটি কাটলো পুষ্প। ব্যথায় মুচড়ে উঠলো সে। গোল চোখে বলল, কি করলাম মাইলাভ, চিমটি কাটলে কেন? পুষ্পের কণ্ঠ ফিসফিসিয়ে, কিছু করো নেই, কিন্তু তুমি নিশ্চিত করতে, তাই অগ্রিম দিয়ে রেখেছি। বউয়ের কাণ্ডে হতবুদ্ধি ইকবাল বুকখানা দুভাগ হয়ে হলো দুঃখে। ও তো একটা ভালো কথাই বলতে যাচ্ছিল, মাইলাভ তাও বুঝলো না। জগতে না দাম আছে ভালো কথার, আর না দাম আছে ওর মতো ভালো মানুষের। মিনা বেগম বললেন, কে বলেছে তোমার কেউ নেই? আমরা এতগুলো মানুষ বুঝি কেউ না? এসো এখানে বসো, তোমাকেও খাইয়ে দেব। পুষ্টর কণ্ঠে অবিশ্বাস্য সত্যি। রুবাইদা বললেন, মিথ্যের কি আছে, আয় আয়। মেয়েটার গাল ভরে উঠল হাসিতে। এক পয়সা উচ্ছ্বাসে তুরন্ত ছুটে গেল সেও। একই সাথে তিনটে চেয়ার পাতানো, মাঝেরটা মারিয়া, আর দুপাশে পিউ পুষ্পা বসেছে। মিনা রুবা দাঁড়িয়ে রয়েছেন। ঘুরে ঘুরে প্রত্যেককে একটু একটু করে খাওয়াচ্ছেন তারা। জবা হাসলেন, রাদীপও বসে নেই, নিজের প্লেট ফেলে সেও ভাগ বসালো এসে। গোটা দৃশ্যে চোখ মন জুড়িয়ে গেল আমজাদ শিকদারের। মুগ্ধ চিত্তে চেয়ে রইলেন তিনি। এরকম একটা একান্নবর্তী পরিবারই তো ছিল তাদের। ঘর ভরা মানুষ, হাসি আনন্দ হইচই, সবার সাথে সবার কত মিল। অঢেল পয়সা না হলেও সুখের কোনো কমতি সেখানে ছিল না। ভদ্রলোক একবার মিনাকে দেখেন, একবার পিউকে। কখনো চোখ জোড়া ঘুরে আসে রুবা আর মারিয়ার থেকেও। সবাই কত খুশি। পুষ্প মেয়েটা অবধি সকলের সঙ্গে কি দারুণভাবে মিশছে। মিনা যখন ওকে খাইয়ে দিচ্ছেন মনে হচ্ছে তাদেরই আরেক মেয়ে। এই আনন্দের মুহূর্তটা যদি সারা জীবন ধরে রাখা যেত, যদি আবার একইভাবে থাকতেন সকলে। আমজাদ দীর্ঘশ্বাস ফেললেন। ধ্যান ছুটল ইকবালের কথায়। প্রমোদ চিত্তে উঠে দাঁড়িয়ে সে পকেট থেকে ফোন নিয়ে বলল, এই সময়টার একটা ভিডিও ক্যাপচার না করলেই নয়। আফতাব হাসলেন। রাদিফ খেতে খেতে চিৎকার ছুড়ল, ভাইয়া আমাকে কিন্তু নেবেন না, এসব জামা কাপড় পরা কেউ দেখে ফেললে প্রেস্টিজ চলে যাবে। পিউ অবাক চোখে বলল, তোর বয়স কত রে? এই বয়স আবার প্রেস্টিজ? পুষ্পা বলল, কেন পিউ, ও বাচ্চা বলে বুঝি ওর সম্মান নেই? এটা ভাবা কিন্তু খুব অন্যায়। রাদিফ খুশি হয়ে গেল, মাথা ঝাঁকিয়ে বলল, এই তো আপু, আপনি কি সুন্দর কথা বললেন। আর পিউটা দেখেছেন, কিছু বোঝে না। ওকে পাল্টে আপনাকে আমার বোন বানিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমার একটা ছোট ভাইয়ের কি যে শখ। পিউ ভেঙচি কেটে বলল, খুব পাল্টাপাল্টি হলো তাই না? আসিস আবার আমার কাছে। আমজাদ মাথা নাড়িয়ে হাসলেন। পিউটা কত উৎফুল্ল, সবাইকে পেয়ে যাক, ভালোই হয়েছে। বাড়ি ঠিকঠাক হলেও মেয়েটাকে এখানে রাখতেন কয়দিন? কিন্তু ধূসর, সব চিন্তার মূল তো সেই ছেলে। ইকবাল তখনই উচ্চারণ করলো ওই নাম। ধূসর কোথায় আঙ্কেল? ওঠেনি। আফতাব বললেন, তাই তো, এখনও তো এলো না কেন? আজ না পার্টি অফিসে যাবে? হ্যাঁ, সাদিফকেও তো আসতে বললো সেজন্য। রুবাইদা বললেন, যা তো মারিয়া, ওকে ডেকে নিয়ে আয়। পিউয়ের জিভটা নিষ্ফিস করে উঠল। খুব করে বলতে চাইল, আমি যাই মেজমা, কিন্তু বলল না। লজ্জা, সংকোচ আর বাবার চাউনিতে গিলে ফেললো সব। তবে কাউকে যেতে হয়নি। তার আগেই মানুষটাকে সিঁড়িতে দেখা গেল। রাদীপ বলল, ওই তো ভাইয়া এসেছে। তড়িৎ ঘুরে চাইল পিউ। ধূসর নামছে। পরনের নেভি ব্লু শার্টের হাতা গোটাতে ব্যস্ত। ব্যাস, ফেবিকলের আঠার মতো চোখ আটকে গেল মেয়েটার। বিমোহের তোড়ে ধক করে কেঁপে উঠল বুক। অনুভূতির একটা সুনিশ্চিত কম্পন। হারিয়ে গেল কোথাও। মা বলেন, এই কালচে রঙে
শুধু ফর্সাদেরই মানায়, কিন্তু সামনে থাকা হেঁটে আসা লম্বা শ্যাম পুরুষকে দেখে সেই ভাবনা বদলে ফেলল পিউ। মনে হলো মা ভুল, এই রং তৈরি হয়েছে কেবল ধূসর ভাইয়ের জন্য। এই যে হেঁটে আসছেন যেন পিউর কল্পনায় এগিয়ে আসা সেই প্রতাপী রাজপুত্র। ওর পাশের চেয়ারে তখন ফাঁকা। পিউ নড়চড়ে বসে ওটাকে ঝেড়ে ঝুড়ে রাখলো। খুব করে চাইলো মানুষটা যেন এখানেই বসেন, কিন্তু না। ধূসর সোজা গিয়ে ইকবালের পাশের চেয়ারে বসলো, ঠিক পিউয়ের মুখোমুখি। ওটা মেয়েটা আশাহত হলেও নজর তখনও সরল না, নড়লও না এক বিন্দু। খাবার টেবিল, এত এত মানুষ, অথচ মন্ত্রমুগ্ধের এই চাউনিতে প্রভাব পড়ল না কোনো। হঠাৎ চট করে চাইল ধূসর। ঠার এই চাউনিতে পিউ থমথমে খেলো। শশব্যস্ত থুতনিটা নামিয়ে নিল নিচে। আফতাব বললেন, পার্টি অফিসে যাবে তো আজ? ইকবাল বলল, সাদিফ কি রওনা করেছে? উত্তরটা মারিয়া দিল, হ্যাঁ ভাইয়া, ওদিকের রাস্তার অনেক জ্যাম থাকে, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছে। এই কিছুক্ষণের মধ্যে এলো না এসে গেছি। চৌকাঠ হতে ভেসে এলো কথাটা। একই সাথে ফিরে চাইল সবাই। আফতাব বিস্তর হেসে বললেন, আরে সাদিফ, এসো বাবা এসো। এই সময়ে পিউর এখানে দেখে একটু অবাক হয়নি সাদিফ। গতকাল রাতেই মারিয়া সব বলেছিল ফোনে। উল্টে এসেই আমজাদের পা ছুঁয়ে সালাম করলো সে। কেমন আছেন আঙ্কেল? তৃষ্টতায় গলে গেলেন ভদ্রলোক। আলহামদুলিল্লাহ বাবা, তুমি ভালো আছো? জি। বসো, নাস্তা করো। না না, আমি খেয়ে এসেছি। অমনি চোখ পাকালেন রুবাইদা। কোনো কথা না, বসো। অগত্যা বসলো সাদিফ। তার নজর জোড়া ঘুরে ফিরে মারিয়ার দিকে যাচ্ছে। খাবার মুখে রেখে ভ্রু উঁচায় মেয়েটা। সাদিফ বিমুগ্ধ হাসলো। ফর্সা যুবকের সেই হাসি যেন ভোরের সতেজ শিশির বিন্দু। ইকবাল ওর পাশেই বসে আছে। দুজনের চোখাচোখি দেখে দুষ্টু দুষ্টু হাসলো সে। কণ্ঠ চেপে বলল, কি সাদিফ বাবু, বউকে বুঝি খুব চোখে হারিয়েছ?